পরবর্তী বাস্তবতায় কিন্তু আমরা দেখছি যে রাষ্ট্র সংস্কারের এক ধরনের স্বপ্ন তৈরি হয়েছে, সেখানে আপনি বলছেন যে সরকারের সংস্কার দরকার। এই বিষয়টি আমি কখনো বলিনি সরকারের সংস্কারের কথা, আমি তো বলিনি। আমি রাষ্ট্র গঠনের কথা বলেছি, সংস্কারের কথা কখনো বলিনি। সংস্কার আমার ভোকাবুলারিতে নাই। কেন নাই? আপনাকে শুরু যেটা বলেছি যে 72-তে আমি একটা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে আমি নিজেকে গঠন করতে দেওয়া হয়নি আমার অধিকারকে, ফলে আমি তার অধিকারটা প্রতিষ্ঠা করব আগে। এটা আমার প্রথম হলো রাষ্ট্র গঠন। ঠিক আছে? তো রাষ্ট্র যখন গঠন করব তখন তার সংস্কারের কথা উঠে না। ওখানে আমি আলোচনা করব আমার কী ধরনের জুডিশিয়ারির সঙ্গে আমার নির্বাহী বিভাগের কী সম্পর্ক থাকবে, নির্বাচন কমিশনের ক্ষমতা কেমন হবে, জনগণের যে দার্শনিক ভিত্তি, তার যে ব্যক্তি স্বাধীনতা, এটা আমি কী করে রক্ষা করব, প্রাণ প্রকৃতি এই সমস্ত জীবন ব্যবস্থা একে আমি কী করে রক্ষা করব, ওটা তো গঠনের মধ্যে চলে যাবে। ঠিক আছে না? ফলে সংস্কার তো আমি কখনো বলিনি। সেই জায়গা থেকে জনাব ফরহাদ মজহার, বিগত সময়ে আমরা দানবীয় শাসনকালে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখেছি, বলা হয়ে থাকে যে সব সাংবিধানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, সেই জায়গা থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কাঠামো থেকে বের হতে আসলে সংস্কারটা কি জরুরি নয়? না, আপনি বানাইতে হবে। আপনি নিজেই বলছেন যে এটা সব নষ্ট হয়ে গেছে, তাহলে সংস্কার কী করে? আপনার ঘরই নেই, আপনি কি সংস্কার করবেন বলতে দেখি আমাকে? এটা কি যুক্তিসঙ্গত কথা হলো? আপনার ঘরই ভাঙা, আপনাকে ঘরটা বানাতে হবে আগে। তাহলে ঘরটা বানাতে হলে তো আপনাকে গঠনটা কী করে গঠন করে? আপনি এখন রাষ্ট্র গঠন কী করে হয়? আপনি যদি আমেরিকান রেভলিউশন দেখেন, কি ফরাসি বিপ্লব দেখেন, কী করে তারা গঠন করেছে? তারা জনগণের কাছে গিয়েছে। এই ধরনের গণ অভ্যুত্থানের পরে তারা যারা গণ অভ্যুত্থানে যারা প্রধান, যারা ক্ষমতায় এসছেন, তারা বলছেন আজকে থেকে আমাদের একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো, একটা কনস্টিটিউশনাল প্রসেস শুরু হলো। তো আমরা কী করবো এখন আমরা জনগণের কাছে যাব। কোথায় যাব? আমরা ওই যে উপজেলা লেভেলে কি গ্রাম পর্যায়ে এই জায়গায় যাবো, গিয়ে জনগণ বলে, এই তুমি যে স্বপ্ন দেখেছো এটা বলো আমাকে। এখন সে তো তার নিজের মতন করে বলবে, তার ভাষাতেই বলবে। ঠিক আছে না? আমার নদীতে পানি আজকে মাছ পাওয়া যায় না, কি আমার আজকে পরিবেশ ভালো নাই, আমি চাকরি পাচ্ছি না, সে তার নতুন করে কথাটা বলবে। তাহলে আপনি তার কথাগুলো নিয়ে, এগুলোকে বলা হয় কনস্টিটিউশনাল কাউন্সিল। এটা গঠনতন্ত্র প্রণয়নের পরামর্শ সভা জনগণের। তাহলে জনগণকে আপনি প্রথম থেকে ইনভলভ করবেন, জনগণকে তো থাকতে হবে। তা জনগণের সঙ্গে পরামর্শের পরিপ্রেক্ষিতে আপনি যখন এই বিভিন্ন রকম আপনার প্রস্তাবনাগুলো পাবেন, এটা তারা পাঠাবে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। আরেকটা করবেন যেখানে তারা পাঠাবে, তারা এগুলোকে সাজিয়ে এটাকে তারা কোথায় দেবে? এটা তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন নির্বাচিত হবে সেখানে তারা পাবে। তাহলে একটা গণপরিষদ নির্বাচন লাগবে আপনার। গণপরিষদ কিন্তু সরকার নির্বাচন না, গণপরিষদের নির্বাচন। সেখানে আপনি এই পরামর্শগুলো সামারি করে দেবেন। এটা তারা তর্ক বিতর্ক করে এটা তারা একটা গঠনতন্ত্র প্রণয়ন করে। গঠনতন্ত্র মানে কনস্টিটিউশন। এই গঠনতন্ত্র প্রণয়ন করার পরে আপনি তখন যাবেন রেফারেন্ডামে যখন যাচ্ছে তখন আপনি একটা নতুন গঠনতন্ত্র পেলেন। এই হলো রোড প্ল্যান। এটা কিন্তু রোড প্ল্যান আপনার। আমাদের রাজনৈতিক বাস্তবতায় জনগণের বলবার সুযোগ কতটা রয়েছে? আমাদের রাজনৈতিক বাস্তবতায় জনগণের কোনো কিছু বলবার সুযোগ নাই। আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে প্রশাসনে বা বিভিন্ন রাষ্ট্রীয় পরিসরে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। ফলে এসেনশিয়ালি আমাদের রাষ্ট্রটা একটা কলোনিয়াল রাষ্ট্রের মতন, মানে ইংরেজের, এবং সেটা তো আসলে বাস্তবতাই। কারণ আপনি যখন ব্রিটিশের কাছ থেকে যখন আপনি স্বাধীন হয়েছিলেন তখন কিন্তু নেগোশিয়েট করে স্বাধীন হয়েছিলাম আমরা কিন্তু তাদেরকে তাড়িয়ে দিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন করে নিই। ফলে সমস্ত ব্রিটিশ আইন এখনও পর্যন্ত 2024 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশে আছে। আমরা কিন্তু কলোনিয়াল আইনের অধীনে আছি। এমনকি আমাদের রাষ্ট্রের ধারণাটাও কিন্তু কলোনিয়াল। আমরা ব্রিটিশদের কাছ থেকে নিয়ে এসেছি, যেহেতু ব্রিটিশরা পার্লামেন্টারি, তাদের মতন করে একটা পার্লামেন্টারি একটা সরকার তারা চালিয়েছে। আমরা ধরে নিয়েছি যে এই সংসদীয় রাজনীতি হলো একমাত্র আমাদের জন্য সবচেয়ে ভালো রাজনীতি। এটা তো নাও হতে পারে। যদি আপনি জনগণকে নিয়ে কথা বলতেন, তাকে যদি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাকে আপনি অন্তর্ভুক্ত করতেন, তাহলে আপনি অনেক নতুন ইনোভেশন করতে পারতেন, অনেক কিছু নতুন আপনি আবিষ্কার করতে পারতেন। প্রতিটি জনগোষ্ঠী তার নিজের যে রাষ্ট্র ব্যবস্থা সে কিন্তু আবিষ্কার করে, সে কোথাও সংস্কার করে, কোথাও বদলায়। সে যে একেবারে পাশ্চাত্য থেকে একেবারে নকল করে ওটা, তা তো না। ফলে আপনি তো সেটা কখনো করতে দেননি বলে আপনার রাষ্ট্রটা একটা কলোনিয়াল স্টেট হয়ে আছে। ফলে এই কলোনিয়াল স্টেটের মধ্যে এই যে পরবর্তী যে ফ্যাসিস্ট স্টেটটা আমরা দেখলাম শেখ হাসিনার সংবিধানের মধ্য দিয়ে,
এটা তো হতে পেরেছে, যেহেতু আপনি জনগণকে কখনো সত্যিকার অর্থে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া কিংবা রাষ্ট্র শাসনের কোনো প্রক্রিয়ায় আপনি তাকে আনেননি। আপনি কি করেছেন? আপনি কয়েক বছর পর পর তাকে দিয়ে শুধু ভোট করিয়েছেন। ভোটে কারা যেতে পারে? যার 2 কোটি টাকা আছে। আপনাকে 2 কোটি টাকা আছে, তো জনগণের কার কাছে 2 কোটি টাকা আছে বা 1 কোটি টাকা? চাঁদা না দিলে কেউ কি আপনার ভোটে যেতে পারবে এখন? আর বাংলাদেশে এখন যারা আছে এমপিরা, তার মধ্যে অধিকাংশ হচ্ছে ব্যবসায়ী। তো জনগণ তো নাই এটার মধ্যে, জনগণ তো সম্পূর্ণ আউট হয়ে গেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে। তাহলে এই দেখেন, এই আপনি যে কথাটা বলেছেন, এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমি আগের কথাটা আবার নতুন করে বলি, যে গঠন করতে হলে তো আপনাকে জনগণকে আনতে হবে। জনগণকে আনলেই কিন্তু আমরা এই সমস্যাগুলো কোথায় এটা চিহ্নিত করতে পারবো, এবং জনগণই এটাকে চিহ্নিত করবে, তারা কিন্তু এটা সমাধান দেবে।